শ্রীরূপা আর নীলাক্ষীর সেই কলেজের সময় থেকে বন্ধুত্ব। একসাথে অনেকগুলো বছর হাসি খুশি মান অভিমানের রঙে রাঙিয়ে কাটিয়ে এসেছে তারা। কিন্তু ইদানিং চাকরির ব্যস্ততার কারণে দুজনের দেখা সাক্ষাৎ কমে গেছে অনেক। তবে ভাগ্যের হোয়াটসঅ্যাপটা ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। সেদিন সোমবার, শ্রীরূপা সবে ফিরেছে অফিস থেকে। হঠাৎ নীলাক্ষীর ফোন। শ্রী, শোন না, একটা কাণ্ড হয়েছে। আমি 2 দিন পাওনা ছুটি পেয়েছি হঠাৎই। তুই প্লিজ বুধ বিশুদ্ধ একটু ছুটি ম্যানেজ কর ভাই। চল না 2 দিন কোথাও ঘুরে আসি, আমার দম বন্ধ হয়ে যাবে নয়তো। আচ্ছা আচ্ছা, অত উত্তেজিত হোস না, দেখছি আমি, শ্রীরূপা জবাব দেয়। ফোন ছেড়ে শ্রীরূপা ভাবতে বসে কোথায় যাওয়া যায়। সে তার বন্ধুকে ভালোভাবেই চেনে, কোনো অফবিট নিরিবিলি জায়গায় যাবে না সে। ভাবতে ভাবতে মনে পড়ল তার এক ভাইয়ের কথা। বীরভূমে একটা গেস্ট হাউসের সন্ধান দিয়েছিল সে একবার। মনে মনে ভাবে তাকেই ফোন করা যাক। বুধবার বেলা 11টা। বাইরে তখন মে মাসের কড়া রোদের তেজ। 2 বন্ধু এসে পৌঁছলো সেই গেস্ট হাউসে। ছোট কিন্তু ছিমছাম সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। রুমটাও দেখে পছন্দ হয়ে গেল তাদের। নীলা, দুপুরে খাওয়া দাওয়া করে বেরোই, চল আশেপাশে ঘুরে আসি। আমি দেখি একটা গাড়ি বুক করা যায় কিনা। নীলাক্ষী সিগারেট লাইটারটা নিয়ে বাইরে যেতে যেতে বলল, তাই হোক। সারাদিন ঘোরাঘুরি হাসি ঠাট্টায় ভালোই কেটে গেল। রাতে খাওয়ার পর 2 বন্ধু আয়েশ করে এসে বসেছে ঘরে। কতদিন এইভাবে বসে আড্ডা দেওয়া হয়নি। ঝুলিতে জমে রয়েছে কত গল্প। কোথা দিয়ে কেটে গেল অনেকটা সময়। শ্রীরূপা হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। এ কি রে, 2টো বেজে গেছে তো, চল চল এবার ঘুমোই। নীলাক্ষী একটু আড়মোড়া ভেঙে বলে, তুই ঘুমো, আমি একটা সিগারেট খেয়ে আসি। এই না না, এত রাত্রিরে একা বাইরে যাবি না। এক কাজ কর, এসিটা একটু বন্ধ করে ওপাশের জানলাটা খুলে নে, হয়ে গেলে আবার এসিটা চালিয়ে দিস, শ্রীরূপা বলে ওঠে। নরম গদির আরামে শ্রীরূপার চোখ বুজে এলো। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো নীলাক্ষী তাকে ডাকছে। এই শ্রী, ওঠ ওঠ। ধড়মড় করে উঠে বসে শ্রীরূপা। কি 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 হলো? এদিকে জানলার কাছে আয়। কিন্তু ঘুমের আমেজে শ্রীরূপা যেতে রাজি হয় না, পাশ ফিরে শুতে চায়। নীলাক্ষী এগিয়ে আসে তার দিকে, ফিসফিস করে বলে, জানলা দিয়ে কি যেন একটা দেখছে আমাদের। বন্ধুর গলায় এমন কিছু ছিল, শ্রীরূপা লাফ দিয়ে উঠে পড়ে, এগিয়ে আসে জানলার দিকে। রাস্তার ওপারে একটা অর্ধেক কনস্ট্রাকশন হওয়া বাড়ি। কেমন অদ্ভুত বাড়িটা, যেন সময়ের মাঝপথে থেমে যাওয়া এক দুঃস্বপ্ন। রাস্তার ল্যাম্পপোস্টের আলো যেন একটুও অন্ধকার দূর করতে পারেনি বাড়িটার গা থেকে। একতলায় মনে হলো গ্যারেজের মতো কিছু তৈরি হয়েছিল, আর দোতলায় একটা ঘর বোঝা যাচ্ছে। কিন্তু তারপরেই যেন বাড়িটা বেখাপ্পাভাবে হুট করেই শেষ হয়ে গেছে। থামগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আর কোনো দেওয়াল বা ঘর তৈরি হয়নি। কিছু জিনিসপত্র মনে হলো এদিক ওদিক ছড়িয়ে, কিন্তু সব পেরিয়ে চোখ গেল সামনের থামটার কোণের দিকে। সেই আবছা আলো আধারিতে মনে হলো কেউ যেন উবু হয়ে বসে রয়েছে সেখানে, আর সরাসরি যেন তাকিয়ে আছে এদিকেই। শ্রীরূপা একটু ঘাবড়ে গেছিল। কে ওখানে বসে তাকিয়ে আছে এদিকে? চোর টোর নয় তো? বা কোনো অসাধু লোক অন্য কোনো উদ্দেশ্যে বসে আছে, নাকি আরও ভয়ঙ্কর কিছু? টের পেয়েছে 2টো মেয়ে এসে উঠেছে গেস্ট হাউসে, কিন্তু বন্ধুকে এসব বুঝতে দিল না সে। তাড়াতাড়ি সরে এসে জানলা ভালো করে বন্ধ করে দিল। পর্দাটা এমনভাবে টেনে দিল যেন বাইরে থেকে কিছুই দেখা না যায়। দরজার কাছে গিয়ে আবার দেখে নিল লকগুলো ঠিক আছে কিনা। পিছন থেকে নীলাক্ষী ফিস ফিস করে বলে, দেখলি, এত রাত্রিরে কে এমন উবু হয়ে বসে আছে রে বাবা?
গলা নামিয়ে জবাব দেয় শ্রীরূপা, ঘুমিয়ে পড়, কাল সকালে দেখা যাবে। কিন্তু নীলাক্ষী তাও বলে চলে, হ্যাঁ রে শ্রী, ভূত নয় তো। সকাল হয়ে গেছে একটু আগেই। শ্রীরূপা সারা রাত ভালো ঘুমোতে পারেনি। একটা অস্বস্তি যেন পাকে পাকে জড়িয়ে ধরেছিল তাকে। অথচ নীলাক্ষী পাশে অঘরে ঘুমোচ্ছে। ইলেকট্রিক কেটলটায় চা বানিয়ে খেতে খেতে শ্রীরূপা মনস্থির করে নেয়, সে বরাবরই একটু ডাকাবুকো স্বভাবের। ঠিক করলো গেস্ট হাউসের ম্যানেজারকে বলবে কাল রাতের ঘটনাটা, তারপর নিজেই যাবে বাড়িটায়, রহস্য তাকে উদ্ধার করতেই হবে। কিন্তু ম্যানেজারকে বলতেই তিনি যেন ঢোক গিললেন আর বারবার মানা করতে লাগলেন, না না ম্যাডাম, ওই বাড়িতে কেউ থাকে না, কেন যাবেন? শ্রীরূপা তার কথা কানে তোলে না, ভাবে নীলা ঘুমোচ্ছে, ঘুমোক, এই ফাঁকে দেখে আসি কি আছে ওই বাড়িতে। সকালের রোদ্দুরে বাড়িটা ভালোভাবে দেখতে থাকে সে। বেশ অনেক দিন যে বাড়িটায় কেউ ঢোকেনি বোঝা যাচ্ছে। মালিক যেন বাড়িটা বানানো শেষ না করেই চলে গেছে কোথাও। পায়ে পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসে সে। যে ঘরটা বানানো সম্পূর্ণ হয়েছিল তার দরজায় মরচে পড়া একটা তালা ঝুলছে। তারপর চোখ পড়ল সেই থামটায়, যার পাশে উবু হয়ে থাকা ছায়া দেখেছিল তারা। গুটি গুটি এগিয়ে গেল সেদিকে। দিনের আলোয় সব কিছুই অন্যরকম লাগে শ্রীরূপার। তন্ন তন্ন করে খুঁজেও অস্বাভাবিক কিচ্ছু তার চোখে পড়ে না। এমনকি মেঝেতে পুরো ধুলোর মধ্যে কোনো পায়ের ছাপও খুঁজে পায় না সে। শুধু অতীতের ছায়া নিয়ে দাঁড়িয়ে থাকা একটা বাড়ি। গেস্ট হাউসে ফিরে আসে শ্রীরূপা। নীলাক্ষী ততক্ষণে ঘুম ভেঙে উঠে পড়েছে। তাকে দেখেই কলকল করে ওঠে সে, কিরে, সকাল সকাল কোথায় চলে গেছিলি? শ্রীরূপা জবাব দেয়, ভূত খুঁজতে, কিন্তু কিছুই পেলাম না। নীলাক্ষীর চোখ বড় বড় হয়ে যায়, তুই ওই বাড়িটায় গেছিলি? বলিহারি সাহস তোর। শ্রীরূপা আর কিছু বলে না, মনে মনে ঠিক করে আজ রাত্রিরেও সে দেখবে জানলা খুলে। সারাদিন ঘুরোঘুরির প্ল্যান আজ। নীলাকে বেশি কিছু বললে ভয় পেয়ে বেড়ানোটাই মাটি হবে। যা ভূতের ভয় ওর। সন্ধেবেলা দুই বন্ধু আবার বসেছে আড্ডায়। সারা দিন এত ছবি তোলা হয়েছে, সেসব নিয়েই হাসি ঠাট্টা চলছে। কিন্তু শ্রীরূপা আজ যেন একটু অন্যমনস্ক। বারবার তার চোখ যাচ্ছে জানলার দিকে। রাতে খাওয়া দাওয়ার পর নীলাক্ষীকে বলল তার প্ল্যান, আর অদ্ভুতভাবে নীলাক্ষীও রাজি হয়ে গেল। শ্রী, তুই পাশে থাকলে আমি কাউকে ভয় করি না বলে নিজেই হেসে উঠল। রাত তখন প্রায় 12:30। আজ আর কিছুতেই জেগে থাকা যাচ্ছে না। নীলাক্ষী গলা নামিয়ে বলল, চল এখন একবার দেখে আসি জানলা খুলে। বলে সে নিজেই ঘরের আলো নিভিয়ে জানলাটা খুলে ফেলে। শ্রীরূপাও আস্তে আস্তে উঠে আসে বন্ধুর পাশে। সে যেন পাথরের মতো দাঁড়িয়ে আছে। জানলা দিয়ে উঁকি দেয় সে। আজ যেন অন্ধকারটা একটু কম লাগছে। থামটাও স্পষ্ট দেখা যাচ্ছে। থামের পাশে সেই উবু হয়ে বসে থাকা ছায়াটা নেই। সেটা এগিয়ে এসেছে আরও কার্নিশের দিকে, তাদের গেস্ট হাউসের দিকে। এবারে আরও স্পষ্ট বোঝা যাচ্ছে উবু হয়ে বসে থাকা ছায়াটা তাদের জানলার দিকেই তাকিয়ে আছে। চারপাশে বাতাস যেন থমকে গেছে। শ্রীরূপার যেন দম বন্ধ হয়ে আসবে এবার। নীলাক্ষী কেঁপে উঠে ফিস ফিস করে বলল, শ্রী, আমাদের দিকেই আসছে না তো? জানলাটা বন্ধ করে দেয় ওরা। ভালো করে পর্দা টেনে দেয়। একটু আগেই জেগে থাকতে পারছিল না তারা, আর এখন সব ঘুম যেন উধাও। সারা রাত চোখের পাতা এক করতে পারে না। ঘরের সব আলো জ্বালিয়ে জড়সড় হয়ে বসে থাকে দুই বন্ধু।
কিন্তু তাতেও ভরসা মিলছিল না। আলোয় ঢাকা ঘরটা হঠাৎ করেই যেন অচেনা লাগছিল। খুট করে কোনো শব্দ হলেও মনে হচ্ছিল সেই অজানা উপস্থিতি বাইরে থেকে ঢুকে পড়ল। সকাল হয়েছে, আজ বাড়ি ফেরার পালা। শ্রীরূপা ঠিক করে নিয়েছে আজ সে পুলিশ থানায় যাবে। নীলাক্ষী বলেছিল, ভূত কি পুলিশের ভয় পাবে? শ্রীরূপা সেসব শোনেনি, বন্ধুকে টেনে নিয়ে এসেছে থানায়। কিন্তু থানায় ঢুকতেই চমক। কি কাণ্ড! বাবার বন্ধু ঘোষাল কাকু থানার বড়বাবু যে, সেই ছোটবেলা থেকেই চেনে সে তার প্রিয় ঘোষাল কাকুকে। কিন্তু ইদানিং যোগাযোগ না থাকায় কাকুর পোস্টিং যে এখানে তা জানা ছিল না। শ্রীরূপাকে দেখেই তো তিনি আনন্দে ব্যস্ত হয়ে উঠলেন। ওরে, কে আছিস? আমার মেয়ে এসেছে, শিগগির দৌড়ে গিয়ে চা জল খাবার নিয়ে আয়। কাকুর সাথে একথা সেকথার পর শ্রীরূপা আসল প্রসঙ্গে আসে। ঘোষাল বাবু মন দিয়ে সব শোনেন। এরব কাণ্ড কারখানা হচ্ছে বুঝি? আসলে আমি সবে মাসখানেক হলো জয়েন করেছি, তাই মনে হয় আমার কানে আসেনি। তুই এক কাজ কর মা, একটা ফর্মাল ডায়েরি করে যা, তারপর আমি দেখছি। এরপর প্রায় 1 মাস কেটে গেছে। কাজের চাপে শ্রীরূপা প্রায় ভুলেই গিয়েছিল ঘটনাটা। হঠাৎ সেদিন রোববার সকালে ঘোষাল কাকুর ফোন। শোন মা, ব্যাপার বেশ ঘোরতর বুঝলি। এরপর ঘোষাল কাকু যা বলেন, শুনতে শুনতে শ্রীরূপার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঘোষাল বাবু তদন্ত শুরু করে বাড়ির মালিককে খুঁজে বের করেন। মাঝবয়সী মানুষ, প্রথমে তো তিনি কিছুই স্বীকার করছিলেন না। তারপর এক সময় ভেঙে পড়েন। তিনি জানান তার স্ত্রীর এক দূর সম্পর্কের কাকা বিয়ে করেননি, 3 কুলে আর কেউ নেই। তাকে ওই বাড়িতে তারা থাকতে দিয়েছিলেন। বুড়ো কোথাও যেত না, ঘরেই থাকতো, নয়তো বাইরে এসে উবু হয়ে বসে খবরের কাগজ পড়তো। হঠাৎ একদিন কি থেকে কি হলো, বুড়ো গলায় দড়ি দিল। থানায় জানিয়েছিল তারা। তারপর থেকে মালিক নাকি কিছুতেই ওই বাড়ি তৈরি শেষ করতে পারেননি। যতবার মিস্ত্রি এনেছেন, কিছু না কিছুভাবে কাজ বন্ধ হয়ে গেছে। তাদের অনেকেই নাকি বুড়োকে দেখেছে। শুনতে শুনতে শ্রীরূপার মনের মধ্যে ঝড় উঠেছিল। ফোনের ও প্রান্তে ঘোষাল কাকু তখনও বলে চলেছেন, জানিস মা, আমি তো শুনে দিলাম এক ধমক। কিন্তু সে কাঁচুমাচু হয়ে সেই একই কথা বলল। গেস্ট হাউসের পুরনো রাঁধুনিও দেখি এক কথা বলে। তারপর খুঁজে খুঁজে পুরনো রিপোর্ট বের করলাম। বুড়োর আনন্যাচারাল ডেথ রিপোর্ট আছে বই কি। এখন আমি এই গেস্ট হাউসের তোদের সেই ঘরটা আর ওই পোড়ো বাড়িটা সিল করে দিয়ে এসেছি। গল্প সূত্র শতরূপা ভট্টাচার্য, গল্প লেখায় চিরশ্রী চক্রবর্তী, ক্রিয়েটিভ প্রোডাকশনে মধুরাই ব্যানার্জি। এপিসোড 2 আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ভুতুড়ে অদ্ভুতুড়ের ফেসবুক এবং ইউটিউব পেজকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করবেন। গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমরা আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদের কাছে আনবো। আর আপনারাও আপনাদের ভুতুড়ে অদ্ভুতুড়ে অভিজ্ঞতার গল্প আমাদের মেল করতে ভুলবেন না। ইমেল আইডি দেওয়া আছে স্ক্রিনে।